রানীর প্রত্যাবর্তন। আগামী কয়েকদিনে আপনি দেখবেন এই শিরোনামটা বিশ্বের সমস্ত প্রধান সংবাদপত্র এবং সংবাদ চ্যানেলে প্রচারিত হচ্ছে, কারণ বাংলাদেশের রানী ফিরে আসছেন এবং সেই রানী হলেন শেখ হাসিনা। হ্যাঁ, যেমনটা আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, শেখ হাসিনা তার সমর্থকদের মাধ্যমে বাংলাদেশের সর্বত্র শক্তিশালী আন্দোলন শুরু করেছেন। শুধু তাই নয়, বাংলাদেশে একটা জাতীয় বন্ধ ডাকা হয়েছে, যা আসন্ন সময়ে কার্যকর হবে এবং এটা বেশ প্রভাবশালীও প্রমাণিত হচ্ছে। এমনকি বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয় থেকে শেখ হাসিনার বিরুদ্ধে প্রচারণা চালানো হয়েছিল, যেখানে শিক্ষার্থীরা তার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়েও আওয়ামী লীগের ছাত্ররা জোরালো প্রতিবাদ শুরু করেছে। যারা শেখ হাসিনার বিরোধী আন্দোলনে যুক্ত ছিল তাদের অনেককেই সেখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এবং এক ধরনের পরিষ্কার অভিযান চালানো হচ্ছে। বাংলাদেশে সরকার এবং সেনাবাহিনীও সাম্প্রতিক ঘটনাবলী দেখে হতবাক, কারণ তারা ভেবেছিল আওয়ামী লীগ এবং শেখ হাসিনার শক্তি শেষ হয়ে গেছে। এর ওপরে বিএনপি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, যাদের শেখ হাসিনা চলে যাওয়ার পর ক্ষমতায় আসার কথা ছিল, তার অবস্থাও দিন দিন খারাপ হচ্ছে। বিএনপি প্রধান খালেদা জিয়া, যিনি শেখ হাসিনার কঠোর বিরোধী ছিলেন, তিনিও আর দেশে নেই এবং তার দল প্রায় শেষের দিকে। মোহাম্মদ ইউনূস ভেবেছিলেন যে তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন এবং কেউ তাকে চ্যালেঞ্জ করতে পারবে না, কিন্তু আওয়ামী লীগের পুনরুত্থান যেন এক অলৌকিক ঘটনা। গত কয়েক মাস ধরে মনে হচ্ছে কেউ নীরবে আওয়ামী লীগের সমর্থকদের একজোট করছিলেন এবং এখন তারা এক হয়ে শেখ হাসিনার জন্য বাংলাদেশে নতুন করে মঞ্চ প্রস্তুত করছে। তাদের পরিকল্পনা শুরু হয়েছে জাতীয় বন্ধ দিয়ে সারা বাংলাদেশকে অচল করে দেওয়া হবে 2 থেকে 3 দিনের জন্য এবং তারপরে একটা ব্যাপক প্রতিবাদ আন্দোলন শুরু হবে, যা দীর্ঘদিন চলবে এবং যখন এই আন্দোলন তার শীর্ষে পৌঁছাবে, তখন শেখ হাসিনা নীরবে ঢাকায় প্রবেশ করবেন এবং মোহাম্মদ ইউনূস এবং তার সরকারকে উৎখাত করবেন। শেখ হাসিনার পক্ষে একটা বড় সুবিধা হলো যে যদিও সেনাপ্রধান তার বিরুদ্ধে, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর 80% নেতৃত্ব এখনো তাকে সমর্থন করে। এর কারণ হলো বাংলাদেশের শীর্ষস্থানীয় অনেক সেনা কর্মকর্তা ভারতের এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়েছেন। তারা সেখানে পড়াশোনা করেছেন, প্রশিক্ষণ নিয়েছেন এবং এই কারণেই তারা ভারতের ঘনিষ্ঠ, যেটা শেখ হাসিনার জন্য উপকারী প্রমাণিত হয়েছে। তো এই মুহূর্তে আওয়ামী লীগের আন্দোলন দেশের বিভিন্ন স্থানে চলছে, কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো কখনো আবার চট্টগ্রামে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেনাবাহিনীর সদস্যরা এই আন্দোলন বন্ধ করার চেষ্টা করছে না। এটা স্পষ্ট যে বাংলাদেশের ভেতরের রাজনৈতিক হাওয়া বদলে গেছে। মানুষও বুঝতে পারছে যে গত কয়েক মাসে তারা যা করেছে, যেইভাবে তারা শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছে, সেটা তাদের বড় ভুল ছিল। এর ফলে বাংলাদেশের অর্থনীতি ধসে পড়েছে, দেশের সুনাম নষ্ট হয়েছে এবং অর্থভান্ডার শূন্যের দিকে, ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তো এখন একমাত্র উপায় হলো শেখ হাসিনাকে আবার ঢাকায় ফিরিয়ে আনা এবং তাকে ক্ষমতায় বসানো। তো এই কারণেই আওয়ামী লীগ আবারও সমর্থন পেতে শুরু করেছে। আগে তাদের বাড়িঘরে হামলা করা হলেও গত 1 মাসে এমন কিছু ঘটেনি। এটা শেখ হাসিনার জন্য যেমন ভালো খবর, তেমনই প্রধানমন্ত্রী ইউনূসের জন্য খুবই খারাপ সংবাদ। তো এই নিয়ে আমি আপনাদের নিয়মিত আপডেট দেব। যেইভাবে আওয়ামী লীগের কর্মকাণ্ড চলছে, সেটা সবাইকেই ভাবিয়ে দিচ্ছে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশ অনেক বড় পরিবর্তন দেখতে পাবো। এবার চলে আসি একটু ভারতের দিকে। আর মাত্র কয়েকদিনের মধ্যে মোদী সরকারকে বাজেট পেশ করতে হবে, যেখানে প্রতিবেশী দেশগুলোর জন্য আর্থিক অনুদানের ঘোষণাও থাকবে। গত বছর ভারত তার প্রতিবেশী দেশ মালদ্বীপকে 770 কোটি টাকার অনুদান দিয়েছিল এবং মালদ্বীপ এই বছরে বাজেটের অপেক্ষায় ছিল, কিন্তু তার আগেই ভারত তাদের আশা ভেঙে দিয়েছে। ভারত একদিকে মালদ্বীপকে অনুদান দিচ্ছিল, কিন্তু মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু ভারতের সাথে দ্বৈত আচরণ করার চেষ্টা করছিল। সেই জন্য ভারত এমন একটা পদক্ষেপ নিয়েছে, যা মালদ্বীপ সরকারের জন্য একটা বড় ধাক্কা। আসলে মালদ্বীপের জিডিপির 60 থেকে 70% আসে পর্যটন খাত থেকে, অর্থাৎ এটা মালদ্বীপ সরকারের মেন ব্যাকবোন। মালদ্বীপে তেমন কোনো উৎপাদন শিল্প নেই এবং তারা এমন কোনো পণ্য তৈরি করে না যা তারা ব্যাপকভাবে রপ্তানি করতে পারে। এই কয়েক মাস আগেই মালদ্বীপে খাবার
খাবার জলের সংকট দেখা দিয়েছিল, যার ফলে তারা চীনের থেকে জল আমদানি করেছিল। অন্যদিকে মালদ্বীপকে সাহায্য করার জন্য ভারত কিছু অর্থনৈতিক এবং বাণিজ্যিক চুক্তি করেছিল, যাতে মালদ্বীপের কিছু পণ্য ভারতে কম শুল্কে প্রবেশ করতে পারে, বিশেষ করে মাছের ক্ষেত্রে। কিন্তু এখন মালদ্বীপ চীনের সঙ্গে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করেছে। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন, ভারতও চীনের সঙ্গে কোনো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেনি, কারণ ভারতের নিজস্ব উৎপাদন খাতকে রক্ষা করতে চীনা পণ্যের ওপর প্রচুর শুল্ক এবং কর ধার্য করা হয়। চীন তার সস্তা পণ্য ভারতীয় বাজারে ঢুকিয়ে দেয়, যার ফলে ভারত বহুবার চীনা পণ্যের ওপর অ্যান্টি ডাম্পিং ডিউটি লাগিয়ে দেয়। কিন্তু এখন মালদ্বীপ চীনের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করায় চীনা পণ্য মালদ্বীপেতে কর ছাড়াই এবং খুব কম দামে পাওয়া যাবে। চীন প্রথমে মালদ্বীপে তার পণ্য সরবরাহ করবে এবং পরে সেগুলো পুনরায় প্যাকেজিং বা ব্র্যান্ডিং করে ভারতীয় বাজারে প্রবেশ করাতে পারবে। আমরা সবাই জানি মালদ্বীপের মোট জনসংখ্যা ওই 5 লাখের মতো, তাই এই চুক্তি থেকে মালদ্বীপ এবং চীন উভয়েরই লাভ হবে, কিন্তু ভারতের জন্য এটা ক্ষতিকর। এই কারণে ভারত সরকার মালদ্বীপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। ভারত এবং মালদ্বীপের মধ্যে গত 1 বছরে যেসব অর্থনৈতিক চুক্তি হয়েছিল সেগুলো পুনরায় পর্যালোচনা করা হবে। ভারত মালদ্বীপকে 3000 কোটি টাকার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স এবং $400 মিলিয়ন কারেন্সি সোয়াপ এগ্রিমেন্ট এক্সটেন্ড করেছিল। পাশাপাশি $50 মিলিয়ন মালদ্বীপের দুটো ট্রেজারি বিল রোলওভার করার সিদ্ধান্ত নিয়েছিল, যার উপর $6.4 মিলিয়ন সুদও ছিল। ভারত সরকার এখন এসব চুক্তি খতিয়ে দেখবে এবং সিদ্ধান্ত নেবে যে কোন চুক্তিগুলো চালিয়ে যাওয়া হবে, কোনটাতে পরিবর্তন আনতে হবে এবং কোনগুলো বাতিল করা হবে। এদিকে অনেক আর্থিক বিশেষজ্ঞই হতবাক হয়েছেন যে মালদ্বীপ চীনের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করেছে, কারণ এতে মালদ্বীপের অর্থনৈতিক ক্ষতি হবে। সরকার বছরে $30 থেকে $40 মিলিয়ন কাস্টম শুল্ক হারাবে। এর পাশাপাশি মালদ্বীপ তুরস্কের সঙ্গেও একটা বাণিজ্য চুক্তি করেছে, যা মার্চের মধ্যে কার্যকর হবে। এখানেও মালদ্বীপ সরকার $10 থেকে $12 মিলিয়ন কাস্টম শুল্ক হারাবে। তুর্কি এবং চীনের সঙ্গে এসব চুক্তির ফলে মালদ্বীপ সরকার কম শুল্ক চাপাবে, যা কিনা দেশের জন্য আর্থিক ক্ষতির কারণ হতে পারে। এই কারণেই এখনো পর্যন্ত মালদ্বীপের কোনো সরকার বিশ্বের কোনো দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেনি, এমনকি ভারতের সঙ্গেও নয়। কিন্তু চীন প্রথম দেশ যার সঙ্গে মালদ্বীপ এই চুক্তি করেছে। ভারত এখন মালদ্বীপকে দেওয়া আর্থিক সহায়তা পুনরায় পর্যালোচনা করছে, যাতে বোঝা যায় যে কেন মালদ্বীপ সরকার এত রাজস্ব হারাচ্ছে এবং ভারতের কি ধরনের পরিবর্তন আনা উচিত। তো এখন প্রশ্ন হলো, মালদ্বীপ কি আদৌ কোনো আর্থিক সহায়তার প্রয়োজনীয়তা অনুভব করে? তো এই নিয়ে আপনার কি মতামত সেটা কমেন্টে অবশ্যই জানান, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।